Hi students, this is Dr. Abhijit Dotto. So today's topics are Rutherford's nuclear model of atom and atomic number and mass number. Okay, তো আজকে আমরা দেখব রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। মানে রাদারফোর্ড আমি লাস্টের ক্লাসে বলেছিলাম যে কিছু অ্যাটমিক মডেল আছে। তো অ্যাটমিক মডেল কেন দেওয়া হয়েছিল? অ্যাটমিক মডেল দেওয়া হয়েছিল যে অ্যাটমে নিউক্লিয়াস এবং ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউশন আছে অ্যাটমের মধ্যে, তো ওইটা বোঝার জন্য অ্যাটমিক মডেলটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো আগের ক্লাসে দেখেছিলাম যে জে জে থমসন যে অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন, ঠিক আছে, লাইক ওয়াটারমেলন আর পুডিং। ওকে, তো আজকে আমরা দেখব দ্য সেকেন্ড অ্যাটমিক মডেল হুইচ ওয়াজ নেমড এজ রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। ঠিক আছে, তো নেক্সট ওয়ান ইজ অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। তো আরেকটা টপিক আছে, এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার জিনিসটা কি এবং মাস নাম্বার জিনিসটা কি, এবং কিভাবে আমরা একটা অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারটা আমরা বের করতে পারি। তো অ্যাটমিক নাম্বার থেকে তোমরা বুঝতে পারছো, তো অ্যাটমিক নাম্বারটা জিনিসটা হলো অ্যাটমের নাম্বার। ঠিক আছে, হয়তো বা অ্যাটম রিলেটেড কিছু একটা জিনিস হবে যেটার নাম্বার, আর মাস নাম্বারটা অ্যাটমেরই থাকে। প্রত্যেকটা স্পেসিফিক অ্যাটম বা এলিমেন্ট তোমরা যখন পিরিয়ডিক টেবিলটা দেখবে তখন দেখবে পিরিয়ডিক টেবিলে দুটো ভ্যালু দেওয়া থাকে, একটা নিচে একটা উপরে। তো নিচের ভ্যালুটা হলো অ্যাটমিক নাম্বার এবং উপরের ভ্যালুটা হলো মাস নাম্বার। তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখব যে কিভাবে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারটা বের করতে হয়। দিস ইজ লেকচার নাম্বার 5। ওকে, তো প্রথমে আমরা দেখে নেই রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। ওকে, তো রাদারফোর্ড অ্যান্ড হিজ স্টুডেন্টস, এখানে শুধু রাদারফোর্ড নয়, ওনার কিছু স্টুডেন্টও ছিল। ঠিক আছে, হ্যান্স জিজার অ্যান্ড আর্নস্ট মার্স্টেন, এই দুজন স্টুডেন্ট ছিল অ্যালং উইথ রাদারফোর্ড। তিনি কি করেছিলেন? বোম্বার্টেড ভেরি থিন গোল্ড ফয়েল উইথ আলফা পার্টিকল। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে আলফা পার্টিকল জিনিসটা কি। আলফা পার্টিকল হলো ভেরি হাই এনার্জেটিক পার্টিকল, যেটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বের হয়। ঠিক আছে, তো তারা কি করেছিলেন, এই যে পার্টিকলটা আছে, দিস ইজ আ সোর্স অফ আলফা পার্টিকল। তো ধরে নাও এটা হয়েছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এমনও হতে পারে ইউরেনিয়ামও হতে পারে, পোলোনিয়ামও হতে পারে। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে কিছু রে বের হয়েছে, যেটা লেড প্লেট, লেড মানে পিবি, লেডের ফর্মুলা হলো পিবি। ঠিক আছে, তো লেড প্লেট দিয়ে রেডিও অ্যাক্টিভ সোর্সটা হয়েছে এইটা। তো এইটা এখান থেকে তো প্রচুর রে বের হয়, প্রচুর আলফা পার্টিকল। তো যে কোনো একটা পার্টিকলকে আমি নিয়েছি যেটা লেডের প্লেট দিয়ে পাস হয়েছে, পেনিট্রেট হয়েছে, হয়ে কি হয়েছে, বোম্বার্ড করা হয়েছে। বোম্বার্ড মানে ওকে এই রেটাকে হিট করানো হয়েছে। দিস ইজ এ গোল্ড ফয়েল, ইয়েলো কালারটা হয়েছে গোল্ড ফয়েল। ক্লিয়ার? মানে রাদারফোর্ড বলেছিলেন যে একটা আলফা পার্টিকল আছে যেটা গোল্ড ফয়েলের উপরে বোম্বার্ড করা হয়েছে। A stream of high energy, second point is a stream of high energy alpha particles from a radioactive source. আমি আগেই বলেছি যে আলফা পার্টিকল কোথা থেকে আসছে? রেডিওঅ্যাক্টিভ সোর্স থেকে। তো দিস ইজ দ্য রেডিওঅ্যাক্টিভ সোর্স। এটা একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স মানে কি? রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। রেডিওঅ্যাক্টিভ সোর্স মানে হলো রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা পার্টিকলগুলো নির্গত হয়। তো এখানে বলা হয়েছে স্ট্রিম অফ হাই এনার্জি আলফা পার্টিকল। স্ট্রিম মানে প্রচুর সংখ্যক আলফা পার্টিকল, কিন্তু আমাদের তো এত আলফা পার্টিকল লাগবে না। এই জন্য কী করেছি আমরা, মিডিলে একটা লেড প্লেট দিয়েছি, যেখানে প্রচুর সংখ্যক আলফা পার্টিকলের মধ্যে যেটা হাই এনার্জেটিক পার্টিকলটাই লেড প্লেট দিয়ে পাস হয়ে গোল্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো স্ট্রিম অফ হাই এনার্জি আলফা পার্টিকল ফ্রম রেডিও অ্যাক্টিভ সোর্স ওয়াজ ডাইরেক্টেড এট এ থিন ফয়েল অফ গোল্ড মেটাল। গোল্ড হলো থিন মানে সূক্ষ্ম একটা ফয়েল টুকরো। তো এখানে বলা হয়েছে একটা আলফা পার্টিকল যেটা রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে নির্গত হচ্ছে, এবং নির্গত হয়ে বের হয়ে রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে লেড প্লেট মিডিলে রেখেছি। কেন কি, এখান থেকে যে হাই এনার্জি আলফা পার্টিকল আছে এইটাই পাস হবে, পাস হয়ে এইটা গোল্ড একটা ফয়েল, গোল্ডের একটা টুকরোর মধ্যে পড়েছে। ঠিক আছে, তো the thin gold foil had a circular fluorescent zinc sulfide screen around it. গোল্ড ফয়েল যেটা আছে ওর চারিদিকে একটা ফ্লোরোসেন্ট কালারের একটা জিঙ্ক সালফাইড দিয়েছি। ফ্লোরোসেন্ট মানে যেটার থেকে লাইট দেখা যায়, যেটার থেকে লাইট ইমিট হয়। মানে কোনো মেটেরিয়াল আছে না যেখান থেকে তুমি দেখতে পারবে, মানে দূর থেকে দেখলেই দেখতে পারবে এখান থেকে লাগছে যে জিনিসটা লাইট, যেমন
মার্কার পেনগুলো হয়েছে ফ্লুরোসেন্ট পেন, মানে মার্কার দিয়ে কোনো জায়গাতে যদি লেখো তো দেখবে এটা দিস ইজ নট হোয়াইট কালার, মানে চোখে ভাসবে। তো এইরকম একটা ফ্লুরোসেন্ট প্রলেপ একটা আমি জিঙ্ক মানে সরি গোল্ডের আশেপাশে লাগিয়েছি, ঠিক আছে, যাতে বোঝা যায় যে রেটা মানে গোল্ডের সাথে লেগে রেটা মানে যেদিকে যাবে ওই দিকেই লাইট যাবে আর কি, ঠিক আছে। তো when alpha particles struck in the skin a tiny flash of light was produced at the point, যখন আলফা পার্টিকেল যেটা হাই এনার্জেটিক লাইট যেটা মানে এসে আলফা পার্টিকেল এসে যখন গোল্ডের মধ্যে লাগবে ইন্টারেক্ট করবে, তো গোল্ডের মধ্যে তো অলরেডি একটা ফ্লুরোসেন্ট কালার আছে, তাহলে তখন কি হবে, যেই ইন্টারেক্ট করবে একটা মানে ঝকঝকে একটা কালার আমরা দেখতে পারবো, ঠিক আছে, ঝকঝকে একটা ফ্লুরোসেন্ট কালার ইয়েলো কালার আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো দিস ইজ সোর্স অফ আলফা পার্টিকেল, দিস ইজ লেড প্লেট, দিস ইজ ফটোগ্রাফিক প্লেট, এই যে বাউন্ডারিটা দেখছো দিস ইজ ফটোগ্রাফিক প্লেট, মানে এখানে যেহেতু ফ্লোরোসেন্ট কালারটা আছে তো রেটা পাস করার পরে মানে রেটা তো এইদিকে দেখো রেটা স্ট্রেট লাইনে আছে, তো এমনও হতে পারে পাস হওয়ার পরে স্ট্রেট লাইনেও যেতে পারে বা বিভিন্ন ডাইরেকশনে যেতে পারে, যে ডাইরেকশনেই যাও একটা মানে ফটোগ্রাফিক এখানে একটা ফটো বা ইমেজ হিসাবে একটা লাইট ইমেজ হিসাবে কালার্ড ইমেজ হিসাবে আমরা পাবো, ঠিক আছে, যে মানে রেয়ার মুভমেন্টটা আফটার পাসিং থ্রু দ্য গোল্ড প্লেট থেকে মানে স্ক্যাটার হয়ে যে রেটা কোন দিকে যাচ্ছে এটা আমরা একটা ফটোগ্রাফিক প্লেটে ইমেজ হিসাবে পাবো, কেন একটা ইমেজ হিসাবে একটা কালার হিসাবে প্রত্যেকটা জায়গাতে স্পট পড়ে যাবে, ঠিক আছে, ফটোগ্রাফিক প্লেটে। ওকে, ঠিক আছে। তো মেইন বিষয়বস্তুটা হলো একটা আলফা পার্টিকেল যেটা সোর্স থেকে নির্গত হয়েছে একটা গোল্ডের উপরে পড়েছে এবং গোল্ডে একটা ফ্লোরোসেন্ট প্রলেপ লাগানো আছে, কেন কি যেই আলফা পার্টিকেলটা গোল্ডের উপরে পড়েছে ঠিক তখনই একটা ফ্লোরোসেন্ট কালার নির্গত হয়েছে, মানে কালার একটা উজ্জ্বল কালার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, না হলে তো বুঝতে পারতাম না, যদি কালারলেস হতো বোঝা যেত না যে কিভাবে মুভমেন্ট চলছে বা রেটার মানে কি হয়েছে, গোল্ডের পার্টিকেলে আসার পরে রেটাক মানে কিরকম দেখতে লাগছে এটা তো আমরা বুঝবো না, যদি ভিজিবল না হয় তাহলে বুঝবো না, এই জন্যই ফ্লোরোসেন্ট একটা কালার গোল্ডের মধ্যে দিয়েছি, ঠিক আছে। তো দ্য রিজাল্টস অফ স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। এই যে আমরা এক্সপেরিমেন্ট রাদারফোর্ডটা করেছিলেন এখানে কিছু রিজাল্ট আছে যেটা আনএক্সপেক্টেড রিজাল্ট পাওয়া গেছে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে থমসন মডেলে কিছু একটা থমসন কি বলেছিলেন যে অ্যাটম হলো গিয়ে স্পেরিক্যাল শেপ, দিস ইজ এ অ্যাটম স্পেরিক্যাল শেপ এবং অ্যাটমের সব জায়গাতেই প্রোটন এবং ইলেকট্রন আছে, ঠিক আছে। এই যে ব্লু কালারটা দেখছো, ব্লু কালারটা হলো নেগেটিভ চার্জ এবং এই যে পিঙ্ক কালার মধ্যে যে গ্রে বা রেড কালারের মতো যেটা আছে এটা হয়েছে পজিটিভ চার্জ, মানে সব জায়গাতে পজিটিভ আছে সব জায়গাতে আবার পজিটিভের আশেপাশেই নেগেটিভ আছে, ঠিক আছে, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে প্রোটন এবং ইলেকট্রনের, ঠিক আছে। কিন্তু রাদারফোর্ড দেখেছেন যে আলফা পার্টিকেল গোল্ডের অ্যাটমে যাওয়ার পরে কিছু আনএক্সপেক্টেড রিজাল্ট আছে, ঠিক আছে, দিয়েছে। তো দেখে নেই, অ্যাকর্ডিং টু থমসন মডেল অফ অ্যাটম দ্য মাস অফ ইচ গোল্ড অ্যাটম ইন দ্য ফয়েল শুড হ্যাভ বিন স্প্রেড ইভেনলি ওভার দ্য এন্টায়ার অ্যাটম। থমসন কি বলেছিলেন লাস্টের ক্লাসে, মানে আমি লাস্টের ক্লাসে দেখেছিলাম থমসন কি বলেছিলেন যে মাস অফ ইচ গোল্ড অ্যাটম, এই গোল্ড প্লেটের মধ্যে তো প্রচুর গোল্ড অ্যাটম আছে, একটা প্লেটের মধ্যে কিন্তু প্রচুর গোল্ড অ্যাটম আছে, একটা ইয়েলো কালারের প্লেটের মধ্যে কিন্তু একটা গোল্ড অ্যাটম নয় প্রচুর গোল্ড অ্যাটম আছে, ঠিক আছে। এবং তিনি কি দেখেছিলেন থমসন মানে আগের ক্লাসে যে মাস অফ ইচ গোল্ড অ্যাটম ইন দ্য ফয়েল শুড হ্যাভ বিন স্প্রেড ইভেনলি, মানে সমভাবে ওভার দ্য এন্টায়ার অ্যাটম। তিনি দেখেছিলেন যে গোল্ডের মধ্যে যে অ্যাটম আছে, মনে করো এইটা একটা অ্যাটমের মধ্যে দেখো প্রত্যেকটা জায়গাতে দেখো মানে পজিটিভ নেগেটিভ চার্জ ইউনিফর্মলিটাকেই বলা হয়েছে ইভেনলি মানে সমভাবে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে আছে। তো থমসন বলেছিলেন গোল্ড প্লেটের মধ্যে গোল্ড অ্যাটমটা সব জায়গাতে সমান মাস আছে, সব জায়গাতে গোল্ডের সমান মাস আছে। কেন গোল্ডের সমান মাস আছে, কেন কি গোল্ডের একটা অ্যাটমের মধ্যে দেখো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে। তো তিনি বলেছিলেন যে ইভেনলি ওভার দ্য অ্যাটম আছে এবং আলফা পার্টিকেল হ্যাড এনাফ এনার্জি টু পাস ডাইরেক্টলি থ্রু সাচ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস। তো থমসন বলেছিলেন যে আলফা পার্টিকেলটা এতই এনার্জেটিক যে ও ইজিলি পেনিট্রেট করতে পারবে, গোল্ড দিয়ে ইজিলি বের হয়ে যেতে পারবে, ঠিক আছে। তো থমসন আগের ক্লাসে বলেছিলেন যে একটা আলফা রে যদি গোল্ড প্লেটের উপরে পড়ে তো কি হয়, দেখো যে স্পিডে ও আসছে সেই স্পিডে কিন্তু
ও বের হতে পারবে না। কেন কি কিছু সংখ্যক অ্যাটম আছে, কিছু অ্যাটম আলফা পার্টিকুলার এনার্জিটাকে কিছু হলেও তো অ্যাবজর্ব করবে। তার মানে যে এনার্জি দিয়ে আসছে সেটার থেকে একটু স্লোলি বের হবে রেটা। ইট ওয়াজ এক্সপেক্টেড, যে থমসন এক্সপেক্ট করেছিলেন, থমসন এটা আমি আগের কথা বলছি, দ্যাট দ্য পার্টিকলস উড স্লো ডাউন, মানে রেটা কি হবে, স্লো ডাউনে বের হবে, ঠিক আছে, অ্যান্ড চেঞ্জ ডাইরেকশনস অনলি বাই এ স্মল অ্যাঙ্গেল অ্যাজ দে পাস থ্রু দ্য ফয়েল। তো এই যে এক্সপেরিমেন্টটা রাদারফোর্ড করেছিলেন, তো রাদারফোর্ড এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন এটাতে রেজাল্টটা তিনি আনএক্সপেক্টেড পেয়েছেন। কি আনএক্সপেক্টেড পেয়েছেন, কার থেকে, জে থমসন থেকে। কেন আনএক্সপেক্টেড পেয়েছেন? জে থমসন বলেছিলেন যে একটা রে, আলফা রে যদি তুমি গোল্ড প্লেটের উপরে ফেলো, তো এটা থেকে কি হবে, যে স্পিডে রেটা আসছে সেই স্পিডে নির্গত হবে না। কেন? কিছু সংখ্যক রের এনার্জিটা গোল্ডটা অ্যাবজর্ব করবে এবং কিছু এনার্জি এখানে অ্যাবজর্ব হবে। তো এইটা যে এনার্জিতে এসেছিল এটার কিছু তো কমে যাবে এখানে, তো লেস এনার্জি দিয়ে ইনকামিং রেট থেকে একটু কম এনার্জি দিয়ে এই রেটা পাস হবে, মানে একটু মানে স্লো ডাউন, ঠিক আছে, একটু স্লো হয়ে যাবে। যে স্পিড ছিল, স্পিডটা যত এনার্জি যত বেশি এতই তো স্পিড, তো এখানে এনার্জি বেশি, এই ইনকামিং রেট, আউটগোয়িং রের এনার্জি একটু কম, তার মানে এটা একটু স্লো ডাউন হবে। এবং থমসন বলেছিলেন হয়তো বা এই যেটা ইনকামিং রে তো স্ট্রেট লাইন, এখানে দেখো এটা স্ট্রেট লাইনেই গেছে রেড কালারটা। থমসন বলেছিলেন কিছু রে হয়তো বা হতে পারে যে কিছু ডেভিয়েট হবে, বাট স্মল অ্যাঙ্গেল, স্ট্রেট লাইনের খুব স্মল অ্যাঙ্গেল, মনে করো 1 ডিগ্রি 2 ডিগ্রিতে ডেভিয়েশন হয়েছে। কিন্তু রাদারফোর্ড দেখো এখানে দেখা আছে, রাদারফোর্ড কি মানে রাদারফোর্ড এক্সপেরিমেন্টে কি নোটিস করেছিলেন যে প্রচুর হাই অ্যাঙ্গুলে, দেখো এটা হাই অ্যাঙ্গুল, এই রেট থেকে দেখো এগুলো হাই অ্যাঙ্গুলে ডেভিয়েট করেছে, ঠিক আছে। তো দিস ওয়াজ দ্য আনএক্সপেক্টেড রেজাল্ট। থমসন যে রেজাল্টটা বলেছিলেন সেটার থেকে রাদারফোর্ড কিছু আনএক্সপেক্টেড রেজাল্টটা পেয়েছেন, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্টটাতে তোমরা তো বুঝতে পেরেছো সেকেন্ড পয়েন্টটা কি। থমসন কি বলেছিলেন যে মাসটা, এই যে মনে করো একটা গোল্ড প্লেট, গোল্ড প্লেটের মধ্যে তো প্রত্যেকটা একটা গোল্ড প্লেটের প্রচুর সংখ্যক গোল্ড অ্যাটম থাকে এবং প্রত্যেকটা অ্যাটমের তো মাস আছে। তো মনে করো এটা একটা গোল্ড অ্যাটম, তো এই গোল্ড অ্যাটমে দেখবে সব জায়গাতে পজিটিভ নেগেটিভ মানে ইউনিফর্মলি আছে, ইউনিফর্মলি মানে সমানভাবে বা ইভেনলি আছে। তার মানে প্রত্যেকটা অ্যাটমে যদি মাসটা ইউনিফর্ম, প্রত্যেকটা যতটা গোল্ড অ্যাটম আছে তো ইউনিফর্ম মাস আছে, সব জায়গাতে দেখো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস। তার মানে যে রেট আমি দিচ্ছি এটা যদি স্ট্রেট লাইন থাকে তো এটাও স্ট্রেট লাইনেই বের হবে, কেন ইউনিফর্ম মাস আছে। ক্লিয়ার? ওকে, কিন্তু রাদারফোর্ড এটা পাননি, কিছু আনএক্সপেক্টেড রেজাল্ট তিনি পেয়েছিলেন। ওকে, তো রাদারফোর্ড কি অবজার্ভ করেছিলেন, মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড। রাদারফোর্ড দেখেছিলেন, লুক দিস, ম্যাক্সিমাম আলফা পার্টিকল দেখো এগুলো হলো আলফা পার্টিকল, এই যে লাইনটা হয়েছে আলফা পার্টিকল, এই দেখো আলফা পার্টিকল, এগুলো আলফা পার্টিকল থেকে বিম অফ রেইজ আসছে। তো ম্যাক্সিমাম রেইজ কি হবে, স্ট্রেট লাইন যেদিকে আসছে সেই দিকেই চলে যাবে, যেদিকে আসছে সেই দিকেই চলে যাবে, মানে স্ট্রেট লাইনে আসছে স্ট্রেট লাইনেই চলে যাবে, ঠিক আছে। মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস আনডিফ্লেক্টেড, ঠিক আছে, মোস্ট অফ দ্য আলফা পার্টিকল পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড, মানে ওদের কোনো চেঞ্জ হবে না, যেদিকে ইনকামিং রে এসেছে যদি স্ট্রেট লাইনে আসে তো ওরা গোল্ড থেকে যখন পাস হবে স্ট্রেট লাইন দিয়েই পাস হবে। এ স্মল ফ্র্যাকশন অফ আলফা পার্টিকলস ওয়াজ ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেলস। কিছু পোর্শন আছে যেগুলো ডিফ্লেক্ট করছে, দেখো স্ট্রেট লাইনে যাচ্ছে না, স্মল ডিফ্লেকশন, ঠিক আছে, স্মল ডিফ্লেকশন। ওকে, a very few alpha particles bounced back, that is very deflected, were deflected by entirely 180 degree। যদি 20,000 অ্যাটম থাকে ওর মধ্যে একটা আলফা, যদি 20,000 আলফা পার্টিকল থাকে এর মধ্যে একটা আলফা পার্টিকল হতে পারে যেটা টোটালি ডিফ্লেক্ট করেছে মানে ঘুরে গেছে, বাউন্স ব্যাক, এইদিকে এসে এইদিকে চলে গেছে, ঠিক আছে। তো রাদারফোর্ড কি অবজার্ভ করেছেন যে মানে দেয়ার ইজ এ টু টাইপস অফ ডিফ্লেকশন, একটা হয়েছে স্মল ডিফ্লেকশন হতে পারে, একটা হয়তো বা একটু লার্জ ডিফ্লেকশনও হতে পারে, ঠিক আছে, মানে ডিফ্লেকশন হচ্ছে, রেগুলো স্ট্রেট লাইনে যাচ্ছে না, ঠিক আছে। থমসন কি বলেছিলেন, রেগুলো খুব স্ট্রেট লাইনে যাবে, ম্যাক্সিমাম রে, থমসন যে আগের ক্লাসে বলেছিলেন যে রেগুলো স্ট্রেট লাইনে যাবে এবং কিছু রে হয়তো বা খুব স্লাইড ডিফ্লেকশন হবে, কিন্তু রাদারফোর্ড দেখেছিলেন যে কিছু কিছু ডিফ্লেকশন স্মল হচ্ছে এবং কিছু কিছু ডিফ্লেকশন আবার লার্জও হচ্ছে, ঠিক আছে,
এখানে লার্জ ওয়ার্ডটা মেনশন নেই, বাট লার্জ রিফ্লেকশনও হচ্ছে। এই পিকচার থেকে তোমরা দেখতে পারছো লার্জ রিফ্লেকশন, মানে স্ট্রেট লাইন থেকে বেশি অ্যাঙ্গুলে ডিফ্লেকশন হচ্ছে, এবং কিছু কিছু রে হয়তো বা বাউন্স ব্যাক করছে, বাট খুব কম নাম্বার। ঠিক আছে, মানে রাদারফোর্ডের মডেল আর থমসনের মডেলটা একটু ডিফারেন্ট। দেখো থমসন যে আলফা রেটা দিয়েছিলেন, যেদিকে আসছে সেই দিকেই বের হচ্ছে, এরোগুলো সেই দিকেই, বাট ইনকামিং রেট যে স্পিড আর আউটগোয়িং রেট স্পিডটা একটু ডিফারেন্ট। কেন কি ওর যে আউটগোয়িং যে এনার্জি নিয়ে রেগুলো আলফা পার্টিকেলগুলো নির্গত হচ্ছে সেই এনার্জি একটু কম ইনকামিং থেকে। কেন কিছু এনার্জি, মানে যেহেতু অ্যাটমের নিউক্লিয়াস এবং প্রোটনস আছে, তো আলফা পার্টিকেলে কিছু এনার্জি ওরা অ্যাবজর্ব করে নেয়। তো যে ইনকামিং রেতে যে এনার্জি ছিল ওর থেকে কম এনার্জি দিয়েই ওরা মানে নির্গত হবে। ঠিক আছে, কিন্তু দেখো রাদারফোর্ড নিচে আছে, স্ট্রেট লাইনে যাচ্ছে, কিছু ডিফ্লেক্ট হচ্ছে এবং কিছু আবার বাউন্স ব্যাক হচ্ছে। ঠিক আছে, মানে বোঝা গেল যে থমসনে ম্যাক্সিমাম রে স্ট্রেট লাইনে চলে যায়। ঠিক আছে, কিন্তু রাদারফোর্ডে কিছু কিছু রে আছে স্মল ডিফ্লেকশন হয়, কিছু কিছু রে আছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়, কিছু কিছু আছে পুরো রিটার্ন হয়ে যায়। ওকে, কি আলফা পার্টিকেল। ওকে, তো অন দ্য বেসিস অফ অবজারভেশনস রাদারফোর্ড ড্রিউ দ্য ফলোয়িং কনক্লুশন। তো এই অবজারভেশন দিয়ে রাদারফোর্ড কিছু কনক্লুশন ড্র করেছিলেন, বলেছিলেন যে মোস্ট অফ দ্য স্পেস অফ দ্য অ্যাটম ইজ এমটি অ্যাজ মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসড থ্রু দ্য ফয়েল আনডিফ্লেক্টেড। তো রাদারফোর্ড দেখেছিলেন যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল গোল্ড ফয়েল দিয়ে পাস হয়ে যাচ্ছে, আনডিফ্লেক্টেড ওয়েতে পাস হয়ে যাচ্ছে। মানে কি, মানে দেখো আলফা পার্টিকেল কি, আলফা পার্টিকেল হলো হাই এনার্জেটিক পার্টিকেল, মানে হিলিয়াম পার্টিকেল। তো হিলিয়ামে প্রোটন থাকে দুইটা, তো দেয়ার আর লটস অফ আলফা পার্টিকেল, মানে লটস অফ প্রোটন, মানে লটস অফ পজিটিভ চার্জ। তো হিলিয়ামের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো তো ফিক্সড নয়, ইলেকট্রনগুলো সবসময় মুভ করে থাকে। ঠিক আছে, তো রাদারফোর্ড যে দেখেছিলেন যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল পাস হয়ে যায়, মানে কি এই অ্যাটম দিয়ে যদি পাস হতে হয়, তো অ্যাটমে কি আছে, মোস্ট অফ দ্য স্পেস অফ দ্য অ্যাটম ইজ এমটি। রাদারফোর্ড বলেছিলেন যে ম্যাক্সিমাম অ্যাটমের স্পেসগুলো, অ্যাটমের এই জায়গা যে জায়গা দিয়ে ইজিলি পাস হয়ে যাচ্ছে এই জায়গাগুলো এমটি। এমটি মানে কি, এখানে হয়তো বা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রন তো ফিক্স থাকে না, ইলেকট্রন সবসময় একটা জায়গাতে ফিক্স থাকে না, ঘোরাঘুরি করে, মুভ করে। তার মানে কি ইলেকট্রনের মাসটাও কম, একদম ছোট। ঠিক আছে, তার মানে এটাকে তুমি এমটি স্পেস বলেছেন। হয়তো বা সামান্য কিছু থাকতে পারে, যেটাকে বলেছেন তিনি ইলেকট্রন। ওকে, a few positively charged alpha particles were deflected. The deflection must be due to enormous repulsive force, showing that the positive charge of the atom is not spread throughout the atom as Thomson had presumed. The positive charge has to be concentrated in a very small volume that repelled and deflected the positively charged alpha particle. তো এখানে দেখা গেছে কিছু কিছু রে দেখো ডিফ্লেক্ট হচ্ছে, তো সব জায়গাতে কিন্তু ডিফ্লেকশন হচ্ছে না, কিছু স্পেসিফিক জায়গাতে ডিফ্লেকশন হচ্ছে। তো কোন রেগুলো ডিফ্লেক্ট হচ্ছে, আলফার মধ্যে যে আমি যে বলেছি আলফা পার্টিকুলের মধ্যে যে পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ কিছু পজিটিভ চার্জ আলফা পার্টিকুল দেখো ডিফ্লেক্ট হচ্ছে। তো পজিটিভ আলফা পার্টিকুল পজিটিভ, তো পজিটিভ যদি ডিফ্লেক্ট হতে হয় তার মানে কি এই পজিটিভটা নিশ্চয়ই কোনো পজিটিভ একটা পার্টের সাথে ইন্টারেক্ট করেছে, তখন রিপালসিভ ফোর্স দিয়ে ওরা এই দিকে আর যেতে পারেনি, উল্টো দিকে ডিফ্লেক্ট হয়ে গেছে। কেন পজিটিভই তো রিপালশন হয়। তার মানে কি কিছু আলফা পার্টিকুল, এই যে আলফা পার্টিকুলগুলো যে আসছে, আলফা পার্টিকুলের মধ্যে যে পজিটিভ আলফা পার্টিকুল আছে ওরা কিছু স্পেসিফিক জায়গার সাথে রিপালশন হয়ে বাউন্স ব্যাক করেছে বা ডেভিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে রাদারফোর্ড কি বুঝলেন যে থমসন বলেছিলেন যে পজিটিভ চার্জ একটা অ্যাটমের সব জায়গাতেই আছে, ইউনিফর্মলি আছে। তো যদি ইউনিফর্মলি পজিটিভ চার্জ থাকতো রাদারফোর্ডের ক্ষেত্রেও হয়তো বা সব জায়গাতেই ডিফ্লেকশন হওয়ার কথা ছিল, কিন্তু তো হয়নি, হয়েছে শুধু স্পেসিফিক মিডিলের দিকে বা কিছু স্পেসিফিক জায়গাতে ডিফ্লেকশন হয়েছে। মানে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ কিছু স্পেসিফিক জায়গাতেই থাকে, রাদারফোর্ড এইটাই বলেছেন। ঠিক আছে, আর বাকি যে জায়গাগুলো আছে সেইখানে কি হয়, ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রন তো টিনি পার্টিকেল, খুব ছোট পার্টিকেল এবং মুভ করে থাকে। তো আলফা পার্টিকুলের যে পজিটিভ চার্জ, বিকজ পজিটিভ চার্জ আলফা পার্টিকুল দেখো এইদিকে ডিফ্লেক্ট করবে না। ঠিক আছে, ডিফ্লেক্ট কেন করবে না, কেন কি এখানে তো পজিটিভ চার্জ নেই। ওকে, তো the positive charge has to be concentrated in a very small volume that repelled and deflected the positively charged alpha particle. তো রাদারফোর্ড দেখেছিলেন অ্যাটমের মধ্যে কিছু স্পেসিফিক জায়গাতেই পজিটিভ চার্জ আছে, সেই জন্যই তো কিছু পজিটিভ আলফা রে যেগুলো আছে সেইগুলোই ডিফ্লেক্ট করেছে। ক্লিয়ার? তো রাদারফোর্ড যে ক্যালকুলেশন করেছেন পার্টিকুলার, ক্যালকুলেশন করে দেখেছেন যে
ভলিউম অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস, তিনি যে এই অ্যাটমের ক্যালকুলেশন করেছেন, করে দেখেছেন যে ভলিউম অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জের যে ভলিউম অ্যাটমের ভলিউমের তুলনায় খুবই কম। তো তিনি বলেছেন অ্যাটমের ভলিউম হয়েছে 10⁻⁻10 মিটার এবং নিউক্লিয়াস যেটা পজিটিভ চার্জের ভলিউম হয়েছে 10⁻⁻15, -15 মানে কম, 10⁻10 থেকেও কম। মানে নিউক্লিয়াসের রেডিয়াস হয়েছে এত আর টোটাল অ্যাটমের রেডিয়াস হয়েছে এত। ক্লিয়ার? মানে অ্যাটম থেকে নিউক্লিয়াসটা ছোট। তো অন দ্য বেসিস অফ এবাভ অবজারভেশন অ্যান্ড কনক্লুশন রাদারফোর্ড একটা নিউক্লিয়ার মডেল প্রপোজ করেছিলেন। তো তিনি কিভাবে নিউক্লিয়ার মডেলটা দিয়েছেন? দ্য পজিটিভ চার্জ অ্যান্ড মোস্ট অফ মাস অফ দ্য অ্যাটম ওয়াজ ডেন্সলি কনসেন্ট্রেটেড ইন এক্সট্রিমলি স্মল রিজিয়ন। তিনি দেখেছিলেন যে অ্যাটমের কিছু স্পেসিফিক জায়গাতেই ডেভিয়েট হচ্ছে রেগুলা, তার মানে অ্যাটমের কিছু স্পেসিফিক জায়গাতেই হয়তোবা কোন রেগুলা ডেভিয়েট হচ্ছে যে আলফার যে পজিটিভ রেগুলা, তার মানে অ্যাটমের কিছু স্পেসিফিক জায়গাতেই পজিটিভ পার্টিকেলগুলো আছে, পজিটিভ চার্জ পার্টিকেলগুলো কিছু স্পেসিফিক জায়গাতেই আছে। আর পজিটিভ চার্জ মানে কি? পজিটিভ চার্জ মানে একটা জায়গাতে ফিক্স থাকবে, কেন কি ওরা তো বেশি ইলেকট্রনের মতো মুভ করছে না। তার মানে এই পজিটিভ চার্জগুলোই বেশি ডেন্স, মানে খুব হার্ড, মানে বেশি মানে মাসটা বেশি আর কি, এক্সট্রিমলি স্মল রিজিয়নে আছে। দিস ভেরি স্মল পোর্শন অফ দ্য অ্যাটম ইজ কল্ড নিউক্লিয়াস বাই রাদারফোর্ড। এই যে স্মল পোর্শন আছে এটা কি রাদারফোর্ড বলেছেন নিউক্লিয়াস। দ্য নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই ইলেকট্রন দ্যাট মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস উইথ এ ভেরি হাই স্পিড ইন এ সার্কুলার পাথ কল অরবিট। রাদারফোর্ড আরেকটা কথা বলেছিলেন যে জিনিসটা সেন্টারে আছে, সেন্টারে একটা পজিটিভ চার্জ আছে যেটাকে নিউক্লিয়াস বলেছিলেন, এবং ওর চারিদিকে কিছু ইলেকট্রন আছে যেটা মানে কন্টিনিউয়াসলি ঘোরাঘুরি করছে, কি দিয়ে? একটা অরবিট দিয়ে। তো তিনি এইটার সাথে একটা সোলার সিস্টেমের তুলনা করেছেন যেখানে নিউক্লিয়াস হয়েছে সান এবং গ্রহগুলো হয়েছে ইলেকট্রন, যেগুলো একটা অরবিট দিয়ে ঘুরছে। ঠিক আছে, সান এবং ইলেকট্রনস হয়েছে একটা প্ল্যানেট, গ্রহ। ইলেকট্রনস এন্ড দ্য নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন। তো পজিটিভ চার্জ হয়েছে, নিউক্লিয়াস হয়েছে একটা পজিটিভ চার্জ আর ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তো দেয়ার ইজ এ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ পার্টিকেল। ওকে, তো দিস ইজ রাদারফোর্ড মডেল অফ নিউক্লিয়াস মডেল অফ অ্যাটম। আবার শুরুর থেকে দেখে নিই রাদারফোর্ড কি করেছেন। শুধু একটা আলফা পার্টিকেলকে একটা গোল্ড ফয়েলের উপর বম্বার্ড করেছেন এবং দেখেছেন যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল একদম যে লাইনে আসছিল ওই লাইনে চলে গেছে, স্ট্রেট লাইনে যাচ্ছে, বাট কিছু আলফা পার্টিকেল ডেভিয়েট করেছে, স্ট্রেট লাইনে যায়নি। তো ডেভিয়েশনটা স্মলও হতে পারে, লার্জও হতে পারে, বা পুরো একদম রিভার্ট ব্যাকও করেছে। দেখো 180 ডিগ্রিতেও রিভার্স হয়ে গেছে। ক্লিয়ার? দিস ইজ ইয়েলো কালার ইজ গোল্ড। ওকে, তো রাদারফোর্ড দেখেছেন যেহেতু ম্যাক্সিমাম রেগুলো পাস হয়ে গেছে, তার মানে কি? অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাতেই স্পেস আছে। স্পেস মানে কি? কোনো পজিটিভ চার্জ ম্যাক্সিমাম জায়গাতে নেই। দেখো আলফা পার্টিকেল, যেটা আলফা পার্টিকেলে যে পজিটিভ চার্জটা আছে, পজিটিভটা তো একটা ডেন্স পার্টিকেল, পজিটিভ চার্জের একটা মাস আছে, ইলেকট্রনেরও মাস আছে, কিন্তু ইলেকট্রন থেকে তো পজিটিভ চার্জের মাসটা বেশি, তো ইলেকট্রনের মাসটা খুবই সামান্য। মানে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে যতটুকু রিপালশন করবে এর থেকে বেশি একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জের বেশি রিপালশন করবে, মানে ইলেকট্রন রিপালশনটা একটু নেগলিজিবল থাকে। ঠিক আছে, তো থমসন বলেছিলেন যে স্পিডে রেগুলো আসছে সেই স্পিডেই চলে যাবে, মানে সেই ডাইরেকশনে চলে যাবে। কিন্তু রাদারফোর্ড একটু ডেভিয়েশন দেখেছেন যে একটু ডিফারেন্ট, রেগুলো ডেভিয়েট করছে, রেগুলো এই দেখো ডেভিয়েট করছে। কোন রেগুলো ডেভিয়েট করছে? যে আলফার এর যে পজিটিভ রেগুলো আছে সেগুলো ডেভিয়েট করছে। তো পজিটিভ আলফা রে কেন ডেভিয়েট করবে? কেন কি নিউক্লিয়াসের নিশ্চয়ই কোনো একটা জায়গাতে পজিটিভ চার্জ আছে, সেই জন্যই তো পজিটিভ আলফা রে আর ওর মধ্যে রিপালশন হবে এবং ডেভিয়েট করবে। দেখো পজিটিভ চার্জগুলো কিন্তু অন্যদিকে ডেভিয়েট করেনি। অন্যদিকে কেন ডেভিয়েট করেনি? এইদিকে নিশ্চয়ই পজিটিভ চার্জ নেই, অন্য সাইডে অ্যাটমের নেগেটিভ চার্জ আছে, এবং আলফা পার্টিকুলে হয়তো বা নেগেটিভ চার্জ আছে, বাট নেগেটিভ রিপালশনটা খুব উইক, কম। ঠিক আছে, মানে অ্যাটমের, এই জন্য বলেছি অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাতেই স্পেস আছে। স্পেস মানে ওদের মধ্যে, স্পেসের মধ্যে ইলেকট্রন আছে, বাট ইলেকট্রনের যেহেতু চার্জ নেগলিজিবল বা সাইজ নেগলিজিবল, এই জন্য রিপালশন ফ্যাক্টরটা আমরা ধরছি না, এই জন্যই বলেছি ওদেরকে স্পেস বলা হয়েছে। কেন কি ইলেকট্রন ফিক্সড নয়, কন্টিনিউয়াসলি মুভ করে, একটা জায়গাতে থাকছে না। বাট পজিটিভ চার্জ যেহেতু ডেন্সিটি বেশি, এই জন্য একটা জায়গাতে থাকবে, এই জন্য একটা আলফা রে যদি আসে এইটার সাথে রিপালশন হবে। তো রাদারফোর্ড বলেছিলেন যে ম্যাক্সিমাম রে পাস হয়ে যায়, মানে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাতে স্পেস আছে, মানে ম্যাক্সিমাম জায়গাতে পজিটিভ চার্জ নেই,
থমসন বলেছিলেন পজিটিভ চার্জ পুরো অ্যাটমের মধ্যেই আছে। তো রাদারফোর্ড বলেছেন যেহেতু স্পেসিফিক কিছু জায়গাতেই মানে রেগুলো ডেভিয়েট হচ্ছে, মানে স্পেসিফিক কিছু জায়গাতেই পজিটিভ চার্জ আছে, এবং ওই পজিটিভ চার্জের নামই তিনি বলেছিলেন নিউক্লিয়াস। ক্লিয়ার? জাস্ট লুক দ্য পিকচার। স্মল ডেভিয়েশন, লার্জ ডেভিয়েশন। ডেভিয়েশন কেন হচ্ছে? বিকজ দিস ইজ পজিটিভ আলফা রে, পজিটিভ, আর এই নিউক্লিয়াসের একটা পজিটিভ জায়গাতে পজিটিভ রিপালশন হচ্ছে, বাকি জায়গাতে কিন্তু পজিটিভ চার্জ নেই। কেন? পজিটিভ রিপালশনটা বেশি হয়। আলফারেরও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন রিপালশনটা খুবই কম। ক্লিয়ার? এই জন্য দেখো যে লাইনে আসছে স্ট্রেট লাইনে চলে যাচ্ছে, বাট পজিটিভ রিপালশনটা বেশি, এই জন্য বোঝা যাচ্ছে। তো দিস ইজ রাদারফোর্ড মডেল। এখন আমরা দেখে নিই অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার। মনে করো এক্স হলো গিয়ে একটা অ্যাটম। পিরিয়ডিক টেবলে যে এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট কিছু অ্যাটম দিয়ে, যেমন হাইড্রোজেন এলিমেন্টটা হাইড্রোজেন অ্যাটমস দিয়ে গঠিত হয়। তো মনে করো এটা একটা অ্যাটম, এক্স ইস এ অ্যাটম। এক্সের উপরে লিখেছি আমরা এ, নিচে লিখেছি জেড। জেডটাকে, দিস ইজ এ বেসিক রিপ্রেজেন্টেশন। জেডটা হলো গিয়ে অ্যাটমিক নাম্বার, এটা হয়েছে মাস নাম্বার। ক্লিয়ার? দ্য প্রেজেন্স অফ পজিটিভ চার্জ অন দ্য নিউক্লিয়াস ইজ ডিউ টু প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। অ্যাটমের মধ্যে সেন্টারে থাকে নিউক্লিয়াস। আমরা দেখেছি রাদারফোর্ড মডেল থেকে যে নিউক্লিয়াস একটা স্পেসিফিক জায়গা, মানে সেন্টারের দিকে যেহেতু ডেভিয়েশন হয়, তো নিউক্লিয়াসে কি থাকে? প্রোটনস এবং নিউট্রনস থাকে। তো প্রোটনের চার্জ পজিটিভ। তো অ্যাটমের মধ্যে যে পজিটিভ চার্জ আসে এটা আসে প্রোটন থেকে, আর প্রোটনটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। দ্য চার্জ অফ দ্য প্রোটন ইজ ইকুয়াল বাট অপোজিট টু দ্য দ্যাট অফ ইলেকট্রন ফর নিউট্রাল অ্যাটম। মানে একটা অ্যাটম, মনে করো এক্স ইজ এ নিউট্রাল অ্যাটম, তো একটা অ্যাটমে যতটাই প্রোটন আছে অতটাই ইলেকট্রন থাকতে হবে। কেন কি? প্রোটন তো পজিটিভ চার্জ। তো অ্যাটমটা যদি নিউট্রাল হতে হয়, নিউট্রাল মানে ইলেকট্রিক্যালি চার্জ যদি অ্যাটমের জিরো থাকতে হয়, তো অ্যাটমে যদি মনে করো যতটা প্রোটন আছে পজিটিভ আছে ততটাই তো ইলেকট্রন থাকবে। কেন কি? ইলেকট্রন তো নেগেটিভ চার্জ। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাটমে যতটা নাম্বার অফ, একটা নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে যতটা নাম্বার অফ পজিটিভ চার্জ আছে ততটা নাম্বার অফ নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জের নাম প্রোটন, নেগেটিভ চার্জের নাম ইলেকট্রন। The number of protons present in the nucleus is equal to atomic number. যতটা প্রোটন একটা অ্যাটমে থাকবে সেটাকে বলা হয় অ্যাটমের অ্যাটমিক নাম্বার। মনে করো একটা অ্যাটমে 60টা অ্যাটম আছে, একটা অ্যাটমে 60টা প্রোটন আছে, তো ওর অ্যাটমিক নাম্বার হয়েছে 1। তো হাইড্রোজেনে কটা প্রোটন আছে? একটা প্রোটন, তো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হয়েছে 1। তো হাইড্রোজেনের কটা প্রোটন? হাইড্রোজেন নিউক্লিয়াসে থাকে একটা প্রোটন, ঠিক আছে। আর সোডিয়াম নিউক্লিয়াসে থাকে 11টা। মনে করো সোডিয়াম তো আরেকটা এলিমেন্ট, এটাতে থাকে 11টা প্রোটন। এই জন্য জেড ইকুয়াল টু 1, জেড মানে সিম্বল অফ অ্যাটমিক নাম্বার, জেড ইজ এ সিম্বল অফ অ্যাটমিক নাম্বার। তো হাইড্রোজেনে যদি একটা প্রোটন থাকে তো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হবে 1। সোডিয়ামে যদি 11টা প্রোটন থাকে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 11। সোডিয়ামে যদি 11টা প্রোটন থাকে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হবে, সোডিয়াম মানে Na হলো সোডিয়ামের সিম্বল, হবে 11। মানে একটা অ্যাটমে যতটা প্রোটন আছে সেই যতটা প্রোটন, যদি একটা প্রোটন থাকে তো অ্যাটমের অ্যাটমিক নাম্বার হবে 1, মানে যতটা প্রোটন অতটাই হবে অ্যাটমের অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? আর অ্যাটমটা যদি নিউট্রাল হয় সেই অ্যাটমে যতটা প্রোটন আছে ততটাই নাম্বার ইলেকট্রন আছে। In order to keep the electrical neutrality, the number of electrons in an atom is equal to the number of protons. আমি তো বললামই যে একটা অ্যাটম যদি ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে চার্জ যদি জিরো হতে হয়, তার মানে অ্যাটমের মধ্যে যতটা প্রোটন আছে, একটা অ্যাটমে যদি 5টা প্রোটন থাকে তাহলে অ্যাটম নিউট্রাল অ্যাটম মানে চার্জ জিরো। 5টা যদি প্রোটন থাকে তাহলে 5টা ইলেকট্রন থাকবে। তো একটু আগে দেখেছি আমি হাইড্রোজেনে কয়টা প্রোটন আছে? একটা প্রোটন, তো হাইড্রোজেনে ইলেকট্রন কয়টা থাকবে? একটা। কেন কি? হাইড্রোজেন তো নিউট্রাল, চার্জ জিরো। সোডিয়াম যদি নিউট্রাল হয়, যদি 11টা প্রোটন থাকে তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? 11টা। দেখো হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে? ইলেকট্রনস অফ হাইড্রোজেন অ্যাটম 1, সোডিয়াম অ্যাটম 11। দেখো এখানে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন সমান। তো অ্যাটমিক নাম্বার জেড ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস ইন নিউক্লিয়াস অফ অ্যাটম। জেড মানে কি? নাম্বার অফ প্রোটনস আছে। জেড কোনো মানে এলিমেন্ট বা কোনো অ্যাটমের অ্যাটমিক নাম্বার যদি আমরা বের করতে হয়, তো অ্যাটমের মধ্যে যতটা প্রোটন আছে অতটাই হবে তার অ্যাটমিক নাম্বার। আর আবার আমরা জানি কোনো নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে যতটা প্রোটন থাকে অতটাই ইলেকট্রন থাকবে। এক্স যদি নিউট্রাল হয়, যেমন হাইড্রোজেন একটা নিউট্রাল অ্যাটম, তো হাইড্রোজেনে একটা প্রোটন থাকলে ইলেকট্রন কটা থাকবে? একটা। সোডিয়াম যদি নিউট্রাল হয়, সোডিয়ামে
11টা যদি প্রোটন থাকে ইলেকট্রন কয়টা থাকবে 11। আবার নাম্বার অফ প্রোটনকেই বলা হয় ওর অ্যাটমিক নাম্বার। সোডিয়ামে যেমন 11টা প্রোটন আছে, তো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হবে 11। তো মনে রাখো একটা কথা, ফার্স্ট ম্যাটার ইজ, প্রথম জিনিসটা হলো, প্রথম কনসেপ্টটা হলো একটা অ্যাটমে যতটা প্রোটন অতটাই তার অ্যাটমিক নাম্বার, মানে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু ইটস অ্যাটমিক নাম্বার জেড। আর অ্যাটমটা যদি নিউট্রাল হয়, তো যতটা প্রোটন থাকবে অ্যাটমে ততটাই ইলেকট্রন থাকবে, না হলে তো নিউট্রাল হবে না। তো একটা প্রোটন যদি একটা অ্যাটমে যদি প্রোটনের নাম্বার থেকে ইলেকট্রনের নাম্বার বেশি হয়, তার মানে কি নেগেটিভ চার্জ বেশি, তার মানে অ্যাটমটা হবে মাইনাস, মানে মাইনাস চার্জে থাকবে। বাট একটা অ্যাটমে যদি প্রোটনের নাম্বার ইলেকট্রনের নাম্বার থেকে বেশি থাকে, তো প্রোটনের নাম্বার বেশি মানে প্লাস চার্জ বেশি, তো অ্যাটমটা থাকবে প্লাস চার্জে। ওকে, while the positive charge of the nucleus is due to protons, the mass of nucleus due to protons and neutrons। এখন আমরা দেখব, যেহেতু অ্যাটমিক নাম্বার দেখা শেষ হয়ে গেছে, অ্যাটমিক নাম্বার হয়েছে নাম্বার অফ প্রোটনস, তো এখন দেখব অ্যাটমের মাস, হোয়াট ইজ এ, মাস নাম্বারটা কি। তো মাসটা ডিপেন্ড করে, অ্যাটমের মাস কিসের উপর ডিপেন্ড করে, কেন কি ইলেকট্রন তো আমি আগেও বলেছি মানে মুভ করছে, এই জন্যই তো অ্যাটমে ফ্রি স্পেস ধরা হয়েছে, ইলেকট্রন যেখানে আছে সেই জায়গাতে পজিটিভ চার্জ নেই, মানে ফ্রি স্পেস। তো মাস নাম্বারটা ডিপেন্ড করে নিউক্লিয়াসের উপর, বিকজ নিউক্লিয়াস ইজ হেভি, সেন্টার অফ গ্রেভিটিতে প্রচুর মাস থাকে, ঠিক আছে। তো মাস নাম্বারটা ডিপেন্ড করে নিউক্লিয়াসের উপরে। তো নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটনস এবং নিউট্রনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। প্রোটনস এবং নিউট্রনস কোথায় থাকে, প্রোটনস হয়েছে পজিটিভ চার্জ, নিউট্রনস হয়েছে নিউট্রাল চার্জ, কোথায় আছে, নিউক্লিয়াসে আছে। আর নিউক্লিয়াসে প্রোটনস এবং নিউট্রনস যখন একসাথে থাকবে, তখন একসাথে থাকাটাকে বলা হয় নিউক্লিয়ন্স, আর এই নিউক্লিয়ন্সটাকেই বলা হয় মাস নাম্বার, এ দিয়ে সিম্বলাইজ। তো মাস নাম্বার ইকুয়াল টু আমরা কি দেখতে পারলাম, মাস নাম্বার মানে তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি থাকে, নাম্বার অফ প্রোটনস, প্রোটনস মানেই তো জেড, মানে অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রনস। ক্লিয়ার? তো একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার মানে কতটা প্রোটন আছে অ্যাটমটার মধ্যে, ওইটা হয়েছে ওর অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার মানে, মাস মানে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসে আমরা কি থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তো কতটা প্রোটন আছে বা কতটা নিউট্রন আছে, দুটো মিলে হয় মাস নাম্বার এ। ওকে, তো এক্সাম্পল দেখে নেই। ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস ইন ইচ অফ দ্য ফলোইং স্পিসিস। তো দিস ইজ অক্সিজেন, নিচে আছে 8, উপরে আছে 17। তো অ্যাটমের নিচে যেটা থাকে এটা হয়েছে জেড, উপরে হলো এ, মানে নিচেরটা হয়েছে অ্যাটমিক নাম্বার। তো অক্সিজেনের নিচে 8 আছে, মানে 8 হয়েছে অ্যাটমিক নাম্বার। তো 8 অ্যাটমিক নাম্বার মানে কি, আমি একটু আগে বলেছি অ্যাটমিক নাম্বার মানে কি, যতটা প্রোটন অতটাই অ্যাটমিক নাম্বার, মানে যতটা অ্যাটমিক নাম্বার অতটাই তো প্রোটন হবে। যদি 8 ইজ এ অ্যাটমিক নাম্বার হয় অক্সিজেনে, তাহলে প্রোটন হবে 8টা। তার মানে অক্সিজেনে প্রোটন হয়েছে 8। আবার অক্সিজেনের এইটা হয়েছে এর ভ্যালু, এইটা হয়েছে এর ভ্যালু, উপরে থাকে মাস নাম্বার। তো অক্সিজেনের মাস নাম্বার হয়েছে 17। তো 17 ইজ দ্য মাস নাম্বার। তো 17 মাস নাম্বারে কি কি থাকে, মাস নাম্বারে থাকে নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ নিউট্রনস। তো অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি প্রোটনের নাম্বার হয়েছে 8, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটনের নাম্বার কত হয়েছে 8, আবার মাস নাম্বার আছে 17। তো মাস নাম্বার হয়েছে অক্সিজেনের ক্ষেত্রে 17, প্রোটন আছে 8, নাম্বার অফ প্রোটনস 8 প্লাস নিউট্রন, নিউট্রনটা আননোন। তো নিউট্রন কি হবে, 17 মাইনাস 8 মানে 9, 17 মাইনাস 8 মানে 9, 9টা হয়েছে অক্সিজেনের নিউট্রন। তো অক্সিজেনের ক্ষেত্রে প্রোটনটা হয়েছে, অ্যাটমিক নাম্বার হয়েছে 8, কেন অ্যাটমিক নাম্বার নিচে, নিচে তো জেড থাকে না, এক্স ইজ অক্সিজেন, তো এক্স এর নিচে আছে জেড, জেড মানে অ্যাটমিক নাম্বার। তো অক্সিজেনের নিচে আছে 8, তো 8 ইজ অ্যাটমিক নাম্বার। তো 8 যেহেতু অ্যাটমিক নাম্বার, তো 8 ইজ অ্যাটমিক নাম্বার। তো 8 হলো গিয়ে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস 8, মাস নাম্বার 17, সেখান থেকে বার করতে পারবো নাম্বার অফ
17 মাস নাম্বার, প্রোটন জানি 8, সেখান থেকে বার করতে পারবো নাম্বার অফ নিউট্রনস, অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস ইজ দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ প্রোটনস, দ্যাট ইজ 8. 8 হলো গিয়ে ওর প্রোটনস। তো যেহেতু অক্সিজেনটা নিউট্রাল, কোনো চার্জ নেই, দেখো পজিটিভ নেগেটিভ কিছুই নেই, তার মানে অক্সিজেন যদি নাম্বার অফ প্রোটনস যদি 8 হয়, নাম্বার অফ নিউট্রনস এখানে 9, এবং নাম্বার অফ প্রোটনস যদি 8 হয়, নাম্বার অফ ইলেকট্রনস ফর নিউট্রাল অ্যাটম ইজ অলসো 8. Hg হলো মার্কারি, তো নিচে আছে 80, তার মানে 80 অ্যাটমিক নাম্বার, তার মানে প্রোটন কয়টা আছে? 80টা। তো ইলেকট্রনও থাকবে 80, এবং মাস নাম্বার হয়েছে 199, মানে এদিকে থাকবে 199 ইকুয়াল টু 80 প্লাস n। তো n হবে 199 মাইনাস 80, মানে 119। তো 119টা হয়েছে নিউট্রন, 80 হয়েছে প্রোটন, 80 হয়েছে ইলেকট্রন। ঠিক এইটার ক্ষেত্রে 80 হয়েছে অ্যাটমিক নাম্বার, তো প্রোটন থাকবে হলো গিয়ে, হেয়ার দ্য নাম্বার অফ প্রোটন ইজ দ্য সেম অ্যাজ বি, মানে সির প্রোটন নাম্বার আর বির প্রোটন নাম্বার সমান 80 80, ঠিক আছে। তো মাস নাম্বার হয়েছে 200 equal to দেখো 200 হলো গিয়ে মাস নাম্বার, কেন কি আমরা জানি মাস নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস, ঠিক আছে। তো দিস ইজ মাস নাম্বার, কেন উপরে তো মাস নাম্বার থাকে। তো মাস নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস ফর দিস সি, নাম্বার অফ প্রোটনস 80 প্লাস নিউট্রন আননোন, তো n হবে 200 মাইনাস 80, 120, 120 ইজ নিউট্রন ফর দিস। তো এই দুটার ক্ষেত্রে দেখো প্রোটন নাম্বার সমান, ঠিক আছে, প্রোটন নাম্বার সমান কিন্তু, ঠিক আছে, আর নিউট্রনের নাম্বারসটা ডিফারেন্ট, ওকে। আবার ইলেকট্রনের নাম্বারটা আবার সমান, যেহেতু এটা নিউট্রাল, তো এই 80টা যদি 80টা যদি প্রোটন থাকে, 80টা ইলেকট্রনও থাকবে, ক্লিয়ার। তো এই দুটাকে আইসোটোপ বলা হয়, যে দুটো জিনিসের সিমিলার এলিমেন্ট কিন্তু কিছু একটা ডিফারেন্স আছে, তো এইগুলোকে বলা হয় আইসোটোপ, যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বুঝাবো, ঠিক আছে। জাস্ট এখন দেখে নাও যে কীভাবে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, নিউট্রন, প্রোটন এগুলো বের করতে হয়। ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস এন্ড ইলেকট্রন ইন বিআর, বিআর হলো গিয়ে ব্রোমিন 3580, তো 35 হলো অ্যাটমিক নাম্বার, তো জেড হলো 35, তো যেহেতু জেডটা 35, তো জেড মানেই তো নাম্বার অফ প্রোটন, যতটা অ্যাটমিক নাম্বার অতটাই তো নাম্বার অফ প্রোটন, মানে এখানে নাম্বার অফ প্রোটন আছে 35টা। আবার উপরে জানি মাস নাম্বার হয়েছে 80, তো মাস নাম্বার এ ইকুয়াল টু 80, তো আমরা জানি এ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রন, তো এ মানে 80 ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস মানে 35 প্লাস নিউট্রন, তো 80 মাইনাস 35, তো উপরেরটা হলো গিয়ে মাস নাম্বার, এটা হয়েছে প্রোটন, তো এইটা মাইনাস এইটা যদি করে দাও তো বের হয়ে যাবে নিউট্রন, ক্লিয়ার। 45 ইজ নিউট্রন, ওকে। বিকজ নিচেরটা তো প্রোটনের নাম্বার, উপরেরটা হয়েছে মাস নাম্বার, উপর থেকে নিচের বিয়োগ করে দিলেই তুমি পেয়ে যাবে নিউট্রনের নাম্বার। The number of electrons, protons and neutrons in a species are equal to 18, 16, 16 respectively. Number of electron 18টা, protons 16টা, neutrons 16টা। কোনো একটা স্পিসিস, মনে করো স্পিসিসটা হয়েছে এক্স, সেই স্পিসিসের ইলেকট্রন আছে 18টা, প্রোটন আছে 16টা, নিউট্রন আছে 16টা। তো অ্যাসাইন দ্য প্রপার সিম্বল, মানে এই যে স্পিসিস, এই স্পিসিসের যে এক্স যে লিখেছি, এক্সটা মানে পিরিয়ডিক টেবুলের কোন সিম্বলটা, কোন এলিমেন্টটা। তো প্রোটন কয়টা আছে? 16টা। প্রথমটা হয়েছে ইলেকট্রন, 18 হয়েছে ইলেকট্রন, দেখো প্রথম ইলেকট্রন লেখা আছে, 18 হয়েছে ইলেকট্রন, প্রোটন 16, নিউট্রন 16। তো প্রোটন 16 মানে কি? অ্যাটমিক নাম্বার হবে প্রোটন 16 মানে কি? প্রোটন 16, যদি কোনো একটা এলিমেন্টের 16টা প্রোটন আছে মানে ওর অ্যাটমিক নাম্বার 16। তো পিরিয়ডিক টেবুলে যদি তুমি অ্যাটমিক নাম্বারটা খুঁজো দেখবে 16-এ আছে সালফার এস। তো 16টা নিউট্রন আছে মানে ওর মাস নাম্বার কি হবে? নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস।
16 যোগ 16 মাস নাম্বার 32। আবার দেখো এই এলিমেন্টটাতে নাম্বার অফ ইলেকট্রনটা নাম্বার অফ প্রোটন থেকে বেশি, মানে এলিমেন্টটা নিউট্রাল নয় অ্যাটমটা। যেহেতু ইলেকট্রন বেশি মানে এলিমেন্ট যেটা সালফার আছে সালফারের চার্জ হবে মাইনাসে। তো সালফারের আমি অ্যাটমিক নাম্বারটা বের করতে পেরেছি। অ্যাটমিক নাম্বার কত? 16, মানে সালফারের নিচে থাকবে 16, এর জায়গাতে থাকবে 32, এটা হয়েছে মাস নাম্বার। আর আমার এখন চার্জ কত বেশি? 16 আছে পজিটিভ চার্জ এবং মাইনাস চার্জ আছে 18, মানে কতটা মাইনাস বেশি? 2 মাইনাস 18 মাইনাস 16 2, তো এটা থাকবে 2 মাইনাস। সালফার নিচে 16 উপরে 32 হবে 2 মাইনাস। ক্লিয়ার? এখন যদি প্রোটনের নাম্বারটা প্রোটন 18 থাকতো ইলেকট্রন 16 থাকতো তাহলে এটা হতো 2 প্লাস, মানে যে চার্জটা বেশি থাকবে সেইটাই উপরে সিগনিফাই হবে। যেহেতু ইলেকট্রন বেশি তাহলে 2 মাইনাস। কয়টা ইলেকট্রন বেশি? কার থেকে বেশি? এটা হয়েছে পজিটিভ চার্জ 16 থেকে দুটো ইলেকট্রন বেশি, মানে দুটো মাইনাস থাকবে। ক্লিয়ার? ওকে, তো বুঝতে পারলে হোয়াট ইজ অ্যাটমিক মাস, what is mass number, what is atomic number and what is Rutherford model of atom। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কেমিস্ট্রি কর্নার। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।